নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা ও আসাম পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ ভাঙ্গারপাড় থেকে উদ্ধার বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী। অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগে সুনাইয়ে ভুয়া সাংবাদিক আটক, জিজ্ঞাসাবাদ পুলিশের। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে 21শে জুলাই মাতৃভাষা শহীদ দিবস উদযাপিত করিমগঞ্জ জুড়ে। শিলচর ভারত সেবাশ্রমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত গুরু পূর্ণিমা। এবারে বিস্তারিত খবর। মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা ও আসাম পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ ভাঙ্গারপাড় থেকে উদ্ধার বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী। WLS এর উপস্থিতি সম্পর্কিত বিষয়ে মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতার দেওয়া সূত্রের ভিত্তিতে 21শে জুলাই রবিবার ভোর 3টায় SB করিমগঞ্জ, আসাম পুলিশ এবং মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতার যৌথ উদ্যোগে কাছাড়ের দক্ষিণ ভাঙ্গারপাড় এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদের ঘরে গোপন অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মুস্তাক আহমেদ ঘর থেকে পালাতে সক্ষম হন। তবে সেনা ও পুলিশের এই যৌথ অভিযানে পলাতক মুস্তাকের ঘর থেকে 155টি জিলেটিন স্টিক্স, 150টি ডিটোনেটর এবং একটি নকল পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে পলাতক মুস্তাককে খুঁজে বের করতে সেনাবাহিনীর জওয়ানরা তদন্ত অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগে সুনাইয়ে ভুয়া সাংবাদিককে আটক করল পুলিশ। প্রতারণার অভিযোগে সোনাই পুলিশ ভুয়ো সাংবাদিক পরিচয় দেওয়া এক যুবককে গ্রেফতার করেছে। ডুংরিপাড় প্রথম খণ্ডের আফতারুন নেসা লস্কর নামের এক বৃদ্ধা মহিলা কাজীদহর প্রথম খণ্ডের সায়ন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সায়নকে আটক করে, পরে তাকে গ্রেফতার করা হয়। মামলায় আফতারুন নেসা জানান, শনিবার রাতে বাড়িতে গিয়ে তার ছেলে সাইমউদ্দিন লস্করের অশ্লীল ভিডিও প্রকাশিত করায় হুমকি দেয় ভুয়ো সাংবাদিক সায়ন। তবে সেটা সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দাবি করে। এভাবে টানাটানি করে তিনি 5,500 টাকা দেন। পরে জানতে পারেন ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে সায়ন চৌধুরী প্রতারণা করেছেন। পুলিশ তদন্তে নেমে সায়ন চৌধুরীর কাছ থেকে ভুয়ো আই কার্ড জব্দ করেছে। ফেসবুকে বরাক নিউজ পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এর আগেও কয়েকবার প্রতারণার অভিযোগ উঠেছিল ধৃত সায়নের বিরুদ্ধে। প্রথমে 10:44 ফোন করা হয়, তাই আমার ফোন করছেন করিয়া 21 মিনিট আলাপ আলোচনা করছেন যে আপনার ভিডিও ওরকম বানানি এসে আমরা ভিডিও বাইর করলে রাতের ভিতরে এটা সমাধান করি একটু জোরে এখন। তারপরে আমি অন্য জায়গার মধ্যে আসলাম, আমার অবস্থা আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন। এই জায়গার থেকে গাড়ি পিছা করিয়া আইসুন আমার গাড়ি। আবার পরে আমি দেখছি যে ঘরে আইয়া আমরা মারে চালাইয়া কইতরা যে আমি কথা আমরাও আসলাম। তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছেন না, আর মাইকও ইয়াও ধরে লাইছেন। ধরিয়া তান কিছু আলাপ আলোচনা করছেন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলটায় বা অশালীন মন্তব্য করছো, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া। আমি খবর লিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না। এইভাবে তারা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। তাই কৈছেন আমরা 2-3 জন আছি, আপনি এটা মীমাংসা করিলাই, 1.5 লাখ টাকা আমরা দিলেন, এটা শেষ হয়ে যাব। আমি কৈছি আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না। আমি আমার চলিয়ার আমার ভাইগুলো তারা আলাদা চলতো। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাম, এরপরে কৈছেন 30,000 দিলাম। আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমার কৈছেন যে তার লগে থানা স্টাফ বা SP বা DC বা DIG তান আমরা ফোনগু দেখে বয় ফাইলেছি। মুখ্যমন্ত্রীর কথাও কইছেন, আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারা যে ইলা হইলে তো আমরা তো স্যারে জানাইবা বা উঠাই নিবা। আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না। DIG স্যারের ফটো তার লগে জয়েন পাই আমরা বয় ফাইলেছি। বাদে তান গেলে যেখানে থানা স্টাফ নয় এটা কইলা কইতে রাত একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লইয়া আইলা, এইরকম তো কোনো এলিগেশন নাই। এলিগেশন থাকলে তো আপনি আইতাতে, এরকম অ্যারেস্টের কথা আমরা তো কিছু বুঝতে পারছি না। তাহলে বয় করিয়া মানে তাই টাকা 5,500 টাকা কোন জায়গাতে ম্যানেজ করিয়া দিছ। দিয়ার পরে আমরা কইল রাস্তার গাইড মানুষ দেখাইবা, রাস্তার গাইড না মানুষ না দেখাইয়া গাড়ি মানে ছাড়িয়া হইয়া গেছে। আমি ওটাও কইতাম সেই আর যে আমার
আমরা যখন সোনাই থানায় জানাইছি বা আমার এলাকার বিটিপিও জানাইছি, তাইনও সোনাই থানালয়ে সহযোগিতা করছেন। আর আমরা ওসি স্যারে খুব ভালো একটা পদক্ষেপ নিছে, খুব সুন্দর বিচার করছেন, লগে লগে তাই আসামিরে অ্যারেস্ট করছেন। মানে আমরা রাখি মোটামুটি 10-15 মিনিটের ভিতরে তাই অ্যারেস্ট করে লাইছে। আমরা ওসি স্যারে খুব ভালো একটা কাজ করছেন আমরা দেখলাম। আর আগে থাকবে দেখে শুনে আর ওসি স্যারে যেগুলা চলাই যেটা এটা আমরা খুব শান্তি পাই। আর কাজ করি আমরা স্পেশালিটিও কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া যে অনেক পেয়ে গেলাম মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে। বিগত আরও কয়েকদিন আগেও ডুমনিফার থেকে একটা নিউজ বাড়িয়েছে, এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে ফাঁসা করে দিয়েছে। যথাযোগ্য মর্যাদায় 21শে জুলাই মাতৃভাষা শহীদ দিবস উদযাপিত করিমগঞ্জ জুড়ে। যথাযোগ্য মর্যাদায় 21শে জুলাই মাতৃভাষা শহীদ দিবস পালিত হয়েছে করিমগঞ্জ জেলায়। এদিন সকাল 8টায় শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি অরবিন্দ পাল, শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল প্রমুখ। এদিকে বরাকের আওয়াজের পক্ষ থেকে আজ শহরের সবকটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রথমে জেলা শাসকের বাংলোর সামনের শহীদ বেদিতে, এরপর পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে, এরপর সন্তর বাজার পয়েন্টের হকার মার্কেটের সামনের শহীদ বেদি, বিএসএনএল এর সামনের শহীদ বেদিতে, সবশেষে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ পিকলু দাস, কৃষ্ণা মেনন দে, শুভ্র প্রকাশ দেব, মিতালি নাথ ও ডক্টর অর্পিতা দাস প্রমুখ। এদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। তোমাদের আমরা বলিনি ভুলবো না, তোমাদের আমরা বলিনি ভুলবো না, 21শে জুলাই শহীদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। 21শে জুলাই শহীদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। শিলচরের ভারত সেবাশ্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরু পূর্ণিমা উদযাপন করা হলো। গুরু পূর্ণিমা মূলত শিক্ষক দিবস বলে অভিমত ব্যক্ত করলেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেবাশ্রমে বিশেষ পুজো পাঠ কার্যক্রম আয়োজিত হয়। এদিনের কার্যানুষ্ঠানে অসংখ্য ভক্তরা সামিল হয়ে শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দিনটির বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য ব্যক্ত করেন স্বামী সাধনানন্দজি ও ভারত সেবাশ্রমের কার্যক্রমের কথা তুলে ধরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজকের যে পূর্ণিমা সাধারণত আষাঢ় মাসেই পড়ে, এবারে শ্রাবণ মাসে পড়েছে। এই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলেই আমরা মেনে থাকি। এদিন মহামতি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেব তিনি লিখেছেন, মহাভারত লিখেছেন। মহাভারতের অন্তর্ভুক্ত যে গীতা, যেটি আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে পরিগণিত, তাও ব্যাসদেবের রচিত। এছাড়া তিনি ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র রচনা করেছিলেন, ভাগবত রচনা করেছিলেন। তাকে আমরা গুরুর গুরু বলে মনে করি। তাই আমরা এই দিনটিকে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা আমরা গুরু পূর্ণিমা হিসেবে প্রতিপালিত করি। ভাষা শহীদ জগন যিশুর আত্মত্যাগ দিবস স্মরণ মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধের। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদ জগন যিশুর আত্মত্যাগ দিবস স্মরণে সমস্ত দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে। রবিবার সকাল 9টায় ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য যে 1986-এর 21শে জুলাই বাংলা ভাষা নিজের মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগ করে শহীদ হয়েছিলেন করিমগঞ্জ জেলার দুই সুসন্তান জগন্ময় দেব জগন ও দিব্যেন্দু দাস যিশু। এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি সাহিত্যিক সাংবাদিক অতীন দাস, মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জু রায়, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, সহ সভাপতি প্রভাকর দেব মজুমদার, কিশোর দাস, নিবেদিতা রায়, সীমা রায়, রুমি দেব প্রমুখ। পুষ্পার্ঘ্য অর্পণের পর অতীন দাস আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।
তিনি স্মরণসভায় তুলে ধরেন আমরা দুর্ভাগ্য পীড়িত বাঙালি জাতি। এরপর সন্ধে 6টায় ঐক্যমঞ্চের সদস্যরা স্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান সমাপ্ত হয়। জন্য যারা প্রাণ দেয়, একটা বিশেষ উদ্দেশ্যে যারা প্রাণ দেয়, তাদেরকেই আমরা শহীদ হিসাবে স্মরণ করি। জগন যিশু যেদিন জন্ম নিয়েছিল, এই দিন এদেশে বা আমাদের অঞ্চলে আরও লক্ষ লোকের জন্ম হয়েছে। আমরা কারো কথা স্মরণে আনি না, আমরা স্মরণ করছি জগন এবং যিশুকে, কারণ তারা একটা বিশেষ উদ্দেশ্যে জীবনকে আত্মাহুতি দিয়েছে। মানুষের জীবন একটা কর্মের সমষ্টি, যে যত কাজ করতে পারে সে ততই সার্থক, এবং এই কাজ যদি জনহিতায় হয় তাহলে তার চেয়ে গৌরবের আর কিছু হয় না। স্বামী বিবেকানন্দ বলছিলেন, জন্মেছিস যখন তখন একটা দাগ রেখে যা। জগন এবং যিশু এই দিক দিয়ে সার্থক জন্মা, কারণ তারা একটা দাগ রেখে গেছে। যাই হোক, আমরা খুব দুর্ভাগ্যপীড়িত জাতি, বাঙালি জাতি। আমাদের মাতৃভাষার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়, এটা সচরাচর ঘটে না। কারণ একটা সভ্য সমাজে কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় তার বিকাশ সাধন করবে, সেটার উপর যদি কোনো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আসে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আজও আমরা সেই দুর্ভাগ্যজনক। যাই হোক, আজকে তাদের স্মরণ অনুষ্ঠানে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ উদারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চ যে এই উদ্যোগ নিয়েছে, এই জন্য তাদেরও সাধুবাদ জানাই। নমস্কার। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্ধ প্রতি বছরের ন্যায় এবছরে 21শে জুলাই ভাষার শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকাল 9টায় পুষ্পাঞ্জলি অর্পণ করেছি ভাষার শহীদ মিনার পাদপদ্মে। এবং আজকে আমাদের কাছে একটা পরম প্রাপ্তির জায়গা ঘটেছে। কিছুক্ষণ আগে আমাদের এই উপত্যকার বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতি প্রিয় বিশিষ্ট ব্যক্তি, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রীযুক্ত অতীন দাস মহাশয় আমাদের উদারবন্ধের পথ ধরে কোথাও যাচ্ছিলেন। তিনি আমাদের অনুষ্ঠান দেখে আমাদের এখানে এসছেন, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। তিনিও আজকে এখানে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষার শহীদদের প্রতি তার ছোট্ট বক্তব্য রেখেছেন। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে 21 জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে তার মূল্যবান বক্তব্য অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক ছিল বলে আমরা মনে করি। এবং আজ সন্ধ্যায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং সেইভাবেই আমরা আজকের এই গোটা দিনটি আমরা জগন যিশুর ভাষার শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পালন করব। এবং আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি ভাষা, নিজের মাতৃভাষা সবাই কথা বলবে, সবাই সাংস্কৃতিক আন্দোলন করবে নিজের মাতৃভাষায়, সেটাই হোক। মাতৃভাষা ঐক্যমঞ্চ বিশ্বাস করে মাতৃভাষা প্রাণের ভাষা, এ ভাষায় আছে অধিকার সকল জাতি সকল জনতার। ভাষা নিয়ে মানুষের উপর নির্যাতন, নিষ্পেষণ সভ্য সমাজের পরিপন্থী। শহীদ দিবসে শিলচর প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠিত। ভাষার নামে মানুষে মানুষে হানাহানি, হিংসা সর্বাবস্থায় সভ্য সমাজ গঠনের পরিপন্থী। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারতের মতো গণতান্ত্রিক দেশেও অসম সহ বিভিন্ন রাজ্যে ভাষিক আধিপত্যবাদ সমাজ জীবনে চরম সর্বনাশ ডেকে এনেছে। আর এতে কিন্তু ইন্ধন যোগাচ্ছেন তথাকথিত সভ্য সমাজের ধারক ও বাহকরাই। রবিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে 21শে জুলাই ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে আসে। একই সঙ্গে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনার বিষয় ছিল সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল। অমর ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে 1921 সম্মাননা পদক প্রদান করা হয় বাস্তুকার খালিক চৌধুরী, সাংবাদিক মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, কবি লেখক সুষমা পারেখ, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাহিত্য একাডেমির যুব পুরস্কার জয়ী কবি সুতপা চক্রবর্তীকে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। সভ্য সমাজে
আজকে দেখুন আমি দীর্ঘায়িত করব না, জাস্ট শুধু আমাদের যে আজকে আলোচনার বিষয়টি যে অভিমুখ কোন দিকে সেটি নিয়ে দুটো কথা বলতে চাই। যে আজকে ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, মানে সোজা কথায় বলতে গেলে হিন্দু মুসলিম, এবং সেই দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে বলি হতে হয়েছিল হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে, বলা যায় কোটি কোটি মানুষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদের সেই স্বাধীনতার যুগ কাস্টে এবং দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে তাদের বলি হতে হয়েছে। আর আমাদের এই স্বাধীন ভারতে যেখানে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, যে ভাষার নামে যে লিঙ্গুইস্টিক স্টেট, সেটা অর্গানাইজ করা হয়েছিল, রিঅর্গানাইজ করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। মূলত বল্লভভাই প্যাটেল বা অনেকেই ছিলেন, তিনি এর মুখ্য প্রবক্তা ছিলেন যে ভাষার ভিত্তিতে লিঙ্গুইস্টিক স্টেট হবে। এবং সেটির মাধ্যমে আমরা কি দেখলাম যে স্টেট এক একটা রাজ্য বারবার খণ্ডিত হয়েছে, যে দেখা গিয়েছে যে সেখানে যে সংখ্যাগরিষ্ঠ ভাষা বা যে ভাষাকে সংখ্যাগরিষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে সেই ভাষার আধিপত্য আগ্রাসনবাদ চলছে। এইভাবে করে করে আমরা যারা এখানে রয়েছি, অবিভক্ত কাছাড় এবং বরাক উপত্যকা বর্তমানে 3 জেলা, মূলত আমরা এখানকার যে বরাক উপত্যকার মানুষ, আমরা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চনা এবং বৈষম্যের শিকার। আপনারা জানেন যে 1961 মে গুলি চালানোর পর যে তদন্ত কমিটি গঠন হয়েছিল গোপালজি মিশ্রকে দিয়ে, ওয়ান ম্যান কমিশন, সেটা আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের চূড়ান্তভাবে ব্যর্থ। কারণ জনপ্রতিনিধি হিসাবে যারা বিধানসভায় গিয়েছিলেন বা লোকসভায় গিয়েছিলেন, উনারা উনাদের দায়িত্ব কতটা পালন করতে পেরেছে। একমাত্র 1978 সনে নিশীথ দাস উত্তর করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়ে জোরালো দাবি জানিয়েছিলেন, তখন গোলাপ বরবড়া আসামের মুখ্যমন্ত্রী। তখন উনি বললেন যে সেটা উই পুকায় নিয়েছে। এবং এগুলো নিয়ে, ভাষা নিয়ে, কৃষ্টি নিয়ে, সংস্কৃতি নিয়ে যত আলোচনা হবে ততই আমরা সমৃদ্ধ হব। অর্কিড পেইন্টার্স গ্রুপের তরফে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরু পূর্ণিমা উদযাপিত হলো। শিলচরের অর্কিড পেইন্টার্স গ্রুপের তরফে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠানের আয়োজন করে অর্কিড আর্ট ফাউন্ডেশন। এদিন সকাল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গুরুজনদের সংবর্ধনা জানানো হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। গুরুদের প্রতি সম্মান শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তারা। পুরো অনুষ্ঠানটিতে সহযোগিতা করে আরও কয়েকটি সংগঠন। আজকে গুরু পূর্ণিমা, আমরা অর্কিড আর্ট ফাউন্ডেশন 18তম গুরু পূর্ণিমা পালন করতে চলেছি। এই গুরু পূর্ণিমায় আমরা চিত্রশিল্পী বীরেন্দ্রলাল ভৌমিককে আমরা জ্ঞাপন করি। প্রতি বছরই আমরা করে যাচ্ছি। সকালে ছিল আর্ট কম্পিটিশন, ছিল দ্বিতীয় পর্যায়ে ফাইনাল রাউন্ডের কম্পিটিশন ছিল। সেটার মধ্যে প্রায় 350 শিল্পী এখানে এসেছিলেন, প্রতিযোগী এসেছিলেন। আর এখন আমাদের চলছে নানান রকমের কালচারাল প্রোগ্রাম চলছে এবং গুণীজন সম্বর্ধনা চলছে, শিল্পীদের সম্বর্ধনা দেওয়া চলছে। আর থাকবে কালচারাল প্রোগ্রাম। ধন্যবাদ। প্রত্যেক বছর করে আসছেন নাকি? আমরা 18 বছর ধরে আমরা করে আসছি গুরু পূর্ণিমা। গুরু পরম্পরা সৃষ্টিকে আমরা বজায় রাখার জন্য, যেহেতু আমরা ভারতীয় পরম্পরাকে আমরা বজায় রাখার জন্য আমরা এই গুরু পূর্ণিমা শিখতে যাচ্ছি। এই সকালে যে আর্ট কম্পিটিশন, এটাকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে? এটা প্রাইজ হয়ে গেছে, এখন ফাইনাল রাউন্ডের প্রাইজ ডিস্ট্রিবিউশন এখন নিউ ভকতপুর সুরানা কলাকৃষ্টি একাডেমির উদ্যোগে পশ্চিম শিলচর রথ মহামিলন উৎসবে প্রথম রানিং ট্রফি বিজয়ী শ্রী শ্রী জগন্নাথজি মন্দির। নিউ ভকতপুর সুরানা কলাকৃষ্টি একাডেমির উদ্যোগে পশ্চিম শিলচর রথ মহামিলন উৎসবে এবার প্রথমবারের মতো পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এবং তাদের এই পুরস্কার রানিং ট্রফি হিসেবে গণ্য হবে। তবে এক নাগারে 3 বছর বিজয়ী ক্লাব বা কমিটি লাভ করতে পারবে রানিং ট্রফিতে। প্রথম অর্থাৎ রানিং ট্রফি বিজয়ী ক্লাব বা কমিটি লাভ করবে 5,000 টাকা এবং প্রথম রানার্স আপ 3,000 এবং দ্বিতীয় রানার্স আপ পাবে 2,000 টাকা।
এদিকে আজ ভকতপুর গোপালজি আখড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রথম রানিং ট্রফি পুরস্কার লাভ করে কবির গ্রাম শ্রী শ্রী জগন্নাথজি মন্দির। প্রথম রানার্স হয় ইস্ট কচুদরম রাধামাধবজি মন্দির। দ্বিতীয় রানার্স আপ হয় বৈজয়ন্তীপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির। উপস্থিত ছিলেন মহাসভার সভাপতি রামকৃষ্ণ সিনহা, স্বপন সিনহা, বৃন্দাবন সিনহা, প্রভাত সিনহা, রঞ্জিতা সিনহা সহ অন্যান্যরা। ব্যাপক প্রচার প্রসার, যেটা একমাত্র একটাই প্রচার প্রসার করতে পারে, সেটা হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ আছে মিডিয়া। আমি মিডিয়াকে ধন্যবাদ দেব। মিডিয়া যদি এটার যদি প্রচার প্রসারে যদি সাহায্য না করে, তাহলে আমাদের এই হাইলাইট যেটা প্রচার প্রসারটা সেভাবে আমরা করতে পারবো না। তার জন্য আমি মিডিয়াকে স্পেশালি কিন্তু এই জায়গাটাতে আমি ধন্যবাদ দেব। এবং এই কলাকৃষ্টিটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, একটা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সনাতনী গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিশ্বাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বিষ্ণুপ্রিয় বিষ্ণুভক্ত সবসময় তার ধর্মের এই সাইডটাকে অন্যভাবে দেখেন। যার জন্য যে কোনো একটা রাসলীলাই হোক, রাজলীলাতে আপনারা সবসময় আপনারা কাভার করেন, দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা কীভাবে ইনভলভ হয়। তাছাড়া অন্যান্য যারা রিচুয়ালস এবং অন্যান্য যারা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এইগুলি সুচারুরূপে পরিচালনা করার জন্য সবসময় সচেষ্ট থাকে। তো আজকে এই মহারত মেলা যেটা মহামিলন উৎসব, এটা সমগ্র এই ভরাকবেলিতে এখন এই শিলচর পশ্চিম শিলচরের এটা এখন অন্যতমভাবে একটা স্থান পেয়েছে, সেটা আপনাদের কৃপায় আমি বলতে চাই। নিয়ে নিচ্ছি একটি বিরতির, সঙ্গে থাকুন। বন্যায় আক্রান্ত দুস্থদের মধ্যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিলচর দেবপাড়া কালীবাড়িতে বস্ত্র বিতরণ করা হয়। বন্যায় আক্রান্ত দুস্থদের মধ্যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিলচর দেবপাড়া কালীবাড়িতে বস্ত্র বিতরণ করা হলো। রূপম সারা বছর ধরেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ড করে থাকে। দীর্ঘ ৬২ বছর ধরে এই কর্মকাণ্ড চলে আসছে। বিশেষভাবে শিশুদের জন্যই নতুন কাপড় দেওয়া হয়। ৩০০-এর ওপর কচিকাচাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বড়দের জন্য প্রায় ১০০-এর ওপর ভালো পুরনো কাপড় বিতরণ করা হয়। রবিবার এই অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক নিখিল পাল তার বক্তব্যের মধ্য দিয়ে ২১শে জুলাই করিমগঞ্জে দুজন শহীদ জগন ও যিশুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আচ্ছা রাখো। রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আবার বস্ত্র বিতরণ করতে দেবপাড়া কালীবাড়ি রোডে এসেছি। এই কালীবাড়ি রোড দেবপাড়ায় এবছর ৩ বার পরপর ওরা বন্যা আক্রান্ত হয়েছে, তাই তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আজ এমন একটা দিন, এই ২১শে জুলাইয়ের দিনেই দুজন শহীদ হয়েছিল করিমগঞ্জে, জগন যিশু। তাদের প্রতি আমি প্রথমে রূপমের তরফ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই বস্ত্র বিতরণে আমাদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কাপড় দিয়ে, তাদেরকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই দেবপাড়ার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ খুবই সহযোগিতা করেছেন তারা আমাদেরকে আজ এই বস্ত্র বিতরণ করতে। তাদেরকেও আমি রূপমের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনারা জানেন যে রূপম প্রতি বছরই বস্ত্র বিতরণ ৩-৪ বার করে থাকি আমরা। এবার ২ বার হলো আমাদের। কিছুদিন আগেও আমরা বড়াকাই চা বাগানে বস্ত্র বিতরণ করে এসেছি। তো এখানে এবার এসে আমরা যা দুর্দশাগ্রস্ত পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই করুণ দৃশ্য। এখনও অনেক জায়গায় জল নামেনি, জলে এখনও বন্দী হয়ে আছেন কিছু জায়গা আমরা দেখতে পেলাম, এবং সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। রোজকান্দি চা বাগানে মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। রবিবার রোজকান্দি চা বাগানের অধীনে থাকা হাসপাতালে ঐতিহ্যবাহী মর্নিং ক্লাবের বিশেষ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন বেলা 10টা থেকে দুপুর 2টা অবধি এই চা বাগানের বসবাসকারী প্রায় 400 জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিভিন্ন রোগের পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীময় শিকদার, ডাক্তার শারমিন আক্তার সদিউল, দন্ত চিকিৎসক পূর্বী চৌধুরী এবং ফার্মাসিস্ট তপন কুমার দাস প্রমুখেরা। সভাপতি রাজকুমার পাল বলেন, 1992 সাল থেকে ক্রীড়া থেকে শুরু করে সামাজিক কাজও করে আসছেন মর্নিং ক্লাবের সদস্যরা। সেদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ দাশগুপ্ত, প্রদীপ দাস, দিলীপ চক্রবর্তী, জয়ন্ত দাস, মিহির পাল, কান্ত পাল, প্রদ্যুৎ দাস, তপু রায়, জ্যোতির্ময় চৌধুরী, কৃষ্ণপদ দত্ত, নীলাঞ্জন গুপ্ত, সুদীপ ধর সহ আরও অন্যান্যরা। আজ রবিবার 21 জুলাই, মাতৃভাষা দিবস, শহীদ দিবস। আজকের দিনে শিলচর মর্নিং ক্লাব রোজকান্দি বাগানের সহযোগিতা রোজকান্দি বাগানের হসপিটাল প্রাঙ্গণে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এই মেডিকেল ক্যাম্পে মর্নিং ক্লাবের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত। এখানে মর্নিং ক্লাব শিলচর শহরের কিছু ডাক্তার, কিছু নার্স, কিছু প্যারামেডিক্যাল স্টাফ ওদেরকে নিয়ে এখানে এসেছে। এই রোজকান্দি এরিয়ার দুস্থ মানুষদের যাতে চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারে, একদিনের হোক, একদিনের জন্য এই প্রোগ্রাম। আমরা 1992 ইংরেজি থেকে আমাদের মর্নিং ক্লাবের যাত্রা শুরু হয়। তখন থেকে আমরা প্রত্যেক বছরই 5টি করে মেডিকেল ক্যাম্প করে থাকি বিভিন্ন জায়গায়। তাই আজকে আমরা রোজকান্দি বাগানে রুগী দেখার জন্য এসেছি। ডাক্তারবাবু এবং এখানে মহিলা ডাক্তার আছেন এবং ফার্মাসিস্ট আছেন, মেডিসিনের ডাক্তার, ডেন্টিস্ট এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। উনিরা রুগী দেখেছেন। অনুমানিক রুগী 400 মতন হবে। এবং আমাদের এখানে বিশেষ করে একটা রক্তের পরীক্ষা করা হয়েছে। আর এটা আমাদের এই সদস্য মেডিকেল চেয়ারম্যান পার্থসারথী রায় তার বাবার উদ্দেশ্যে এটা করা হয়েছে। ইয়াসির উদ্যোগে কুকুবাড়ি এমই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। ইয়থস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে কুকুবাড়ি এমই স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডাক্তার মেনেকা খাড়িবম, শ্রীমতী ঋষি কুমারী দ্বারা মোট 101 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 25 জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাদের বিনামূল্যে শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত তারিখ 25 ও 26 জুলাই অপারেশন করা হবে। সাথে সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে। এছাড়াও এদিন হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ইয়াসি মেরুয়া গ্রান্ট আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইয়াসির পক্ষে ক্যাম্প ইনচার্জ সাধু কৌর, ইয়াসি কেন্দ্রীয় কমিটির উপসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, অমিত গোয়ালা, রমন খাটোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চৌধুরী হসপিটালের ক্যাম্প ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার। তো আমাদের আজকে ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির সহযোগিতায় আমরা কুকুবাড়িতে এলপি স্কুলে একটা বিনা ফ্রি ক্যাটারেক্ট ক্যাম্পের আমরা আই স্ক্রিনিংয়ের জন্য আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। সেটাতে ইয়াসি আমাদের অনেক সহযোগিতা করেছে। এখন পর্যন্ত আমরা 100 জনের কাছাকাছি পেশেন্ট দেখা হয়ে গেছে। তার মধ্যে 25 জনের আমরা ক্যাটারাক্ট পেয়েছি। আরও পেশেন্ট আসছে, এটা চলবে দুপুর 2টো পর্যন্ত। তো আমরা আশা করছি এটা হয়তো 40-50 জনের কাছাকাছি চলে যেতে পারে। এবং চৌধুরী আই হসপিটালের যৌথ উদ্যোগে একটি ছানি শনাক্তকরণ চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই মেরুয়া গ্রান্টের রাস্তাঘাটের অসুবিধা থাকায় কুকুবাড়ি অঞ্চলে সেই একটি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই শিবিরটি করেছি এবং এই শিবিরে আজকে 100 জনের কাছাকাছি ওপিডি হয়েছে এবং 25 জনের ছানি শনাক্ত করা হয়েছে। সেই রোগীদের
সময় দেওয়া হয়েছে। ওনারা হসপিটালে গেলে বিনামূল্যে ওনাদের এই অপারেশনটি করা হবে। আমি চৌধুরী আই হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনাদের বিশেষ উদ্যোগে এবং ওনাদের সহযোগিতায় ইয়াসি যেভাবে অনেক দিন থেকে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষার দিকে নিজের একটি পদক্ষেপ নিয়েছে, সেটা সহযোগিতা ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা ও আসাম পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ ভাঙ্গারপাড় থেকে উদ্ধার বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী। অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগে সুনাইয়ে ভুয়া সাংবাদিক আটক, জিজ্ঞাসাবাদ পুলিশের। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে 21শে জুলাই মাতৃভাষা শহীদ দিবস উদযাপিত করিমগঞ্জ জুড়ে। শিলচর ভারত সেবাশ্রমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত গুরু পূর্ণিমা। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।